ওকে, আজকে ক্লাস 11 এর সরলরেখা চ্যাপ্টারটি শুরু করছি, যেটা আহ, দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্বপাঠের পুনরালোচনার পরের চ্যাপ্টারটা। আচ্ছা, সরলরেখা শুরু করছি। সরলরেখা শুরু করার আগে আজকে আমি ভিডিওতে জাস্ট কয়েকটা কনসেপ্ট বোঝাবো এবং পুরোনো কিছু জিনিস মনে করানো হবে, যেরকম ক্লাস 9-এ এই রিলেটেড কিছু জিনিস পড়েছিলাম সূত্রগুলো, সেইগুলো সম্পর্কে আলোচনা হবে। যেরকম এটা একটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এবং এটা ও বিন্দু। যদি এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু হচ্ছে, এই বিন্দু দুটি স্থানাঙ্ক x1 y1 y1, আর এই বিন্দু স্থানাঙ্ক x2 y2 হয়। এটা একটা বিন্দু স্থানাঙ্ক, এটা একটা বিন্দু স্থানাঙ্ক, যে কোনো, এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে না কেন। এই দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে দূরত্ব, এই বিন্দুর নাম দিলাম পি, এই বিন্দুর নাম দিলাম কিউ। মানে এই দুটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব হবে পি কিউ। মাথায় রাখো, এটা দূরত্ব বোঝাচ্ছে। এই দুটি নির্দিষ্ট বিন্দুর দূরত্বের সূত্র হলো কি, √x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। এই দুটি, এটা একক হবে, জাস্ট একক, যে ইউনিটটা হবে না। এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে দূরত্ব কি, x1 থেকে x2 এর হোল স্কয়ার, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব। এটা ক্লাস 9-এ আছে, আমাদের কমান্ডটাও ক্লাস 9-এই আছে। এরকম করে কমান্ডে যেটা করা হয়, এটা যা দূরত্ব, এটা যা দূরত্ব, এরকম করে করা হয়। এটা 1 নম্বর সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র, এগুলো এগুলো আমাদের কাজে লাগে এখনো। এটা 1 নম্বর সূত্র। নেক্সট আর কি আছে, আর আছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ছিল কি? আচ্ছা, একটা যদি 9-এ, এটা 3 নম্বর না 4 নম্বর চ্যাপ্টার ছিল। নেক্সট থার্ড ইউনিট টেস্ট যখন 9-এর থার্ড সামেটিভ হয়, তখন একটা এক্সাম হয়, তখনকার পরীক্ষাতে যেটা সূত্রটা হয়, যদি এটা একটা সরল রেখা হয়, এই সরল রেখা যদি এটা একটা হয়, এটাকে যদি কোনো বিন্দু এ বি, এটা একটা সরল রেখা, এই সরল রেখাকে একটা বিন্দু সি বিন্দু একে ছেদ করছে বা বিভক্ত করছে, যদি এখানে সি বিন্দু বিভক্ত করছে, এটা হচ্ছে অন্তর বিভক্ত করছে, মানে ভেতরেই ভাগ করছে। তাহলে এ সি ইস টু সি বি, এটা কত, এম ইস টু এন অনুপাতে ভাগ করছে। যদি এটা এম ইস টু এন অনুপাতে ভাগ করে, তাহলে এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য, এই যে দূরত্ব দুটো আছে এসি এবং সিবি, এই যে দূরত্ব আছে, এই দূরত্ব কত, এম ইস টু এন অনুপাতে ভাগ করছে, বললাম এম ইস টু এন অনুপাতে ভাগ করছে। তাহলে তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কত হবে? সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়নি, এ হচ্ছে কত, x1 y1 যেটা ছিল, আর বি হচ্ছে কত, x2 y2। এই x1 y1 কিন্তু x2 y2 কিন্তু, এটাকে যদি অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত মানে সি আমি দাগ দিয়ে দেখাচ্ছি বোঝানোর জন্য। সি বিন্দু কি করছে, এম ইস টু এন অনুপাতে ভাগ করছে। সেই ক্ষেত্রে সি বিন্দুর অনুপাত, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সি বিন্দুর স্থানাঙ্ক হবে, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, আমি ব্র্যাকেট দিচ্ছি, সিম্বল দিচ্ছি। সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। এম এর সাথে এম ইস টু এন অনুপাতে ভাগ করছে, তাই জন্য এম এর সাথে এক্স টু গুণ হবে, এক্স টু মানে এই পাশটা, আর উপরে এক্স ওয়ান গুণ হচ্ছে, যুক্ত করে এন এর সাথে যুক্ত, এন ইন্টু এক্স ওয়ান বাই এন প্লাস এন। আর স্থানাঙ্ক মানে দুটো বিন্দু হবে, আরেকটা বিন্দু হবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এটা হবে সি বিন্দুর স্থানাঙ্ক, জাস্ট এইটা অ্যান্সার। ওকে, এটা ক্লাস 9-এর লাস্টের দিকে চ্যাপ্টার ছিল এই জিনিসটা, এটা একটা জানতে হবে। আরো আছে এরকম, শুধু এটা হচ্ছে অন্তর্বিভক্ত বলে, যেমন বুঝছেন, জাস্ট এইটা হচ্ছে, এটা হচ্ছে অন্তর্বিভক্ত বলে, এটা এটা হচ্ছে কি, অন্তর্বিভক্ত বলে, অন্তর্বিভক্ত মানে ভেতরে ভাগ করছে। যদি বহির্বিভক্ত করে মানে বাইরে যদি ভাগ করে, এটা একটা সরলরেখা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু এখানে ভাগ করছে, যদি টেনে দিই এটা সি বিন্দু, এ বি কে কিন্তু সি বহির্বিভক্ত করছে, বাইরে ভাগ করছে, ঠিক আছে। সেক্ষেত্রে স্থানাঙ্ক সেম একই জিনিস, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। আরেকটা কথা হবে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এটা হবে সি বিন্দু স্থানাঙ্ক। এগুলো কিন্তু সবসময় জন্য আমি কোন বিন্দু স্থানাঙ্ক বলছি, সি বিন্দু স্থানাঙ্কই বলছি। এটা বহির্বিভক্ত, এটা হচ্ছে অন্তর্বিভক্ত হচ্ছে। আর একটা যদি মধ্য জায়গা মানে মাঝখানে বিভক্ত করে, কি বলে, সমাধিখণ্ড টাইপের কিছু একটা বলবো মনে হয় না, অন্তর্বিভক্ত, যাই হোক একটা বলি। এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে সি যদি মাঝখানে পুরো থাকে, তাহলে সি যদি মাঝখান থেকে কি হবে, তাহলে এটা এটা নর্মালি কি হচ্ছে, এটা এম আর এটা এন অনুপাতে বিভক্ত হচ্ছিল, নরমালি এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছিল তো। এই যে এসি ইস টু সিবি, এসি আর সিবি, এটা বহির্বিভক্ত কি হচ্ছে, এটা পুরোটা আর এটা অন্তর্বিভক্ত, এইটা আর এটা এরকম পাচ্ছিল। আচ্ছা যদি মাঝখানে বিভক্ত করে, তাহলে এটা এম ইস টু এন,
এটা m is to n, তাহলে এটা m আর n কি হবে সমান হবে নিশ্চয়ই m is to n, n আর n তো সমান যেহেতু মাঝখানে ভাগ করছে। তাহলে কি হবে, তাহলে এই সূত্রটাই কাজে লাগবে, mx2 প্লাস mx1 বাই m প্লাস m হবে মানে 2m হয়ে যাবে। আর এটা সেম m, তাহলে এখান থেকে কি হচ্ছে m আর m মিলে m কমন নিতে পারো x2 সরি x2 প্লাস x1 বাই 2 কমা y2 প্লাস y1 বাই 2। জাস্ট নরমাল এই তিনটি সূত্র আছে, তিনটে সূত্র মানে একই জিনিসে অন্তর্ভুক্ত করলে প্লাস হবে, বহির্ভুক্ত মাইনাস হবে, আর মাঝখানে ভাগ করলে m টার্ম গুলো থাকবে না, জাস্ট নরমালি বাই যোগ করে বাই 2 করা হবে। এটা হচ্ছে ক্লাস 9 এর সূত্র, এগুলো এই জন্য কোনো গুরুত্ব দিচ্ছি না। দুটো সূত্র শিখলাম ক্লাস 9 এর আবদ্ধ, যদিও আমি সরলরেখাটা ক্লাস 11 এরই করাচ্ছি, তাও আমি দুটো সূত্র শিখলাম এর জন্য ক্লাস 9 এর, যেগুলো আমাদের কাজে লাগবে। আরো কিছু ক্লাস 9 এর জিনিসগুলো আছে, সেগুলো এই চ্যাপ্টারেই আছে, বলে দিই আগে। যেরকম একটা যদি ত্রিভুজ হয়, এরকম যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের তিনটে বিন্দু স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3, x1 y1 x2 y2 x3 y3, যদি এই তিনটে ত্রিভুজের তিনটি বিন্দু স্থানাঙ্ক হয়, তাহলে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে সেন্ট্রয়েড। ভর কেন্দ্র মানে সেন্ট্রয়েড, যেটা তার স্থানাঙ্ক হবে, তার স্থানাঙ্ক হবে 1/3 সরি 1 x1 প্লাস x2 বাই প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটা হবে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। জাস্ট আর কিছু নেক্সট 1/3 কিন্তু হচ্ছে না এখানে, আমি এটা 1/3 ফেলে দিয়েছিলাম। আচ্ছা আর কি আছে এখানে, আর কিছু জানার মতো আছে? আচ্ছা আরেকটা জানার মতো আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এটা ভর কেন্দ্র, সেটা লিখে দিই, এটা হচ্ছে ভর কেন্দ্র। আর এই ত্রিভুজেরই সেম ভাবে ক্ষেত্রফল জানার নিয়ম ছিল কি, ক্ষেত্রফল হচ্ছে কত 1/2 মড অফ একটাকে ধরলে আর বাকি দুটোর বিয়োগফল, তাই তো? y1 কে দিচ্ছি বা x1 কে দিচ্ছি, যে কোনো একটা। আমি যদি x1 কে টার্গেট করি, x1 কে বাইরে রাখলাম, তাহলে x1 হয়ে গেছে মানে y এর বাকি দুটো, y2 থেকে 3 বাদ, y2 মাইনাস y3 প্লাস x2 কে x1 কে বাইরে রাখছি, তাহলে x2 কে ধরলে বাকি কত হচ্ছে y3 থেকে y1 এর বাদ, 2 এর পরে 3, 3 এর পরে আবার 1 ফিরে আসবে, আবার x3 কে ধরলে আবার y1 মাইনাস y2 হবে। এটা জাস্ট মডের মধ্যে আছে, সমস্ত কোয়ালিটি মান বোঝা, হাফ ইনটু এই জিনিসটা হচ্ছে জাস্ট, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, বর্গ একক। এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আর কিছু নেই, জাস্ট এটা ক্লাস 9 এর এগুলো ছিল সবগুলো, আমি জাস্ট এগুলোই বলছি বসে বসে। আচ্ছা এইখানে যদি তিনটে বিন্দু সমানের হয়, তাহলে এই ক্ষেত্রফল তো হবে না, 0 হয়ে যাবে। এই বিন্দুটা যে উপরে এক্সট্রা বিন্দুটা আছে, এটা কি হবে আমার নিচে নেমে আসবে, এই লাইনে হবে, দিলেই তো সমানের হবে, তাহলে কোনো ক্ষেত্রফল বলে কিছু থাকছে না, জাস্ট সরল রেখা থাকছে, তাই জন্য এটা সমান 0। আর যদি ত্রিভুজের ক্ষেত্রফল মানে 0টা বাদ যাবে, শুধু এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এতটুকু যা যা বলা হলো সবটা হচ্ছে ক্লাস 9 এ আছে আমাদের। এবারে ক্লাস 11 এর শুরু কোথা থেকে? 11 এর শুরু হচ্ছে, বুঝতেই তো টাইম চলে যাচ্ছে। ওকে, এবারে ক্লাস 11 লিখি, ক্লাস 11 এফ আই, ক্লাস 11 টা শুরু করো, ক্লাস 9 বাদ গেল, ক্লাস 11 এবারে অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে। অ্যাকচুয়াল ক্লাস শুরু হওয়ার কথার অর্থ হচ্ছে, এতক্ষণ অবশ্যই ক্লাস চলছিল, অ্যাকচুয়াল ক্লাস শুরু হওয়ার অর্থ হচ্ছে এবার আমরা নতুন 11 জিনিসগুলো শিখবো, এগুলো হচ্ছে আমরা রিভিশন করে নিলাম, একটু জাস্ট ছাড়িয়ে নেওয়ার মতো রিভিশন করে নিলাম। ক্লাস 11 এর মধ্যে প্রথমে হচ্ছে আনতিকি, খুব খুব ইম্পর্টেন্ট টার্ম, সবকটা টার্মই খুব ইম্পর্টেন্ট হয়, তাও আনতি দিয়ে শুরু করছি। আনতি কি? আনতি হচ্ছে যদি এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ হয়, মানে এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ হয় এবং এটা মূলবিন্দু হয়, এই ক্ষেত্রে কোন সরলরেখা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করবে, যদি এরকম একটা আমি সরলরেখা আঁকলাম, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এপাশটা বাম দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, মানে এই ওয়াই এপাশে সমস্ত করে ঋণাত্মক দিক, এটা এপাশে সমস্ত করে ধনাত্মক দিক। এই ধনাত্মক দিকের সাথে মানে ডান দিকের সাথে, ডান দিক সবসময় ধনাত্মক দিক হয়, ডান দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাই হচ্ছে আনতি। এই সরল রেখার আনতি, এই যে নির্দিষ্ট সরল রেখা নিতে যেটা আঁকেছি,
এই সরলরেখা সরি বেঁকে গেল, এটা একটাই সরলরেখা আমি কেটে দিলাম। এই সরলরেখার আনতি কত থিটা, এই কোণটাকেই বলছে, এই কোণটাকেই বলছে কি, এই কোণটাকেই বলছে আনতি। যদি নেগেটিভ দিকে যদি আচ্ছা এরকম যদি হয় তাহলে এর আনতি কোণটা এইটাই হবে, এইটাই হচ্ছে আনতি, থিটা আলফা বিটা যাই হোক, এই কোণটা হচ্ছে আনতি। এদিকে গেলে ছোটটা কিন্তু না, যেরকম এদিকে যদি আমি টানি তাহলে ধনাত্মক দিগন্ত ডান দিক এইটা, এইটা হবে আনতি। ওকে, এরকম না যে শুধু এপাশে থাকবে, এপাশে সরলরেখার আনতি নেই তা না, এপাশে যদি এটা নেগেটিভ দিক গুলো কি হচ্ছে, নেগেটিভ মানে এপাশে যেন হয় না, এই পাশে যেন না হয়, এটা কিন্তু আনতি না, এটা নেগেটিভ। এটা নেগেটিভ দিক এর অর্থ যে বাম দিক, বাম দিকে নেগেটিভ, এক্স অক্ষের ডান দিকের সাথে যে কোনো উৎপন্ন করবে তাকে বলবে আনতি। ওকে, এবারে আনতি থেকে আরেকটা শব্দ আসছে নতি, নতি বা এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে প্রবণতা। সরলরেখা এটার উপর করেই বেঁচে আছে। প্রবণতা কি জিনিস? প্রবণতা হচ্ছে আনতির ট্যানের মানকে বা ট্যানজেন্টের মানকে, এটা হচ্ছে ট্যান থিটা, এটাই হচ্ছে নতি বা প্রবণতা। তাহলে এটা আনতি যদি এইটা যদি এই সরি এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই সরলরেখাটা হচ্ছে 45 ডিগ্রি কোণে এমনি হেলে আছে, বাঁকিয়ে আছে, তাহলে এটা যদি 45 ডিগ্রি কোণে বাঁকিয়ে থাকে তাহলে আনতি কত ডিগ্রি? 45 ডিগ্রি। আনতি কত বলবো আমরা? 45 বলবো। নতি কত বলবো? নতি বলবো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি সমান 1। তাহলে নতি কত বলবো? নতি বলবো tan 45 ডিগ্রি বা 1, নতি বলবো আমরা 1। এই সরলরেখাটার নতি কত? 1। এই যে সরলরেখার নাম বললাম এ বি, এই সরলরেখা যেটা দেখাচ্ছে সেটা কত বলবো আমরা? 1 বলবো। ওকে, নতি প্রবণতা একদম বোঝা গেছে। এই প্রবণতাকে আমরা আরেকটা জিনিস দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করি। এই প্রবণতাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম স্মল লেটার এম দিয়ে প্রকাশ করি এই প্রবণতাকে। এই প্রবণতা আমরা এখনই বের করব। একটা যে কোনো সরলরেখার আমরা প্রবণতা যদি বিন্দু আকার দেয় তাহলে কিভাবে বের করা হয়, এইসব এভরিথিং আমরা আজকে করব। প্রবণতা কিভাবে বের করানো হয় একটা সরলরেখা, যদি যদি এটা একটা এক্স অক্ষ এবং এটা একটা ওয়াই অক্ষ হয়, তাহলে যে কোনো ভাবে টানতে পারি, আমি এদিকেও টানতে পারি এদিকেও টানতে পারি, যেরকম একটা জাস্ট নর্মাল আমি ছোট করে সরলরেখা টানছি, যেটা পরীক্ষা করে সেটা টানছি, এরকম করে বাড়িটা। এটা হলো একটা সরল রেখা, এই সরল রেখাটার কথা বলছি। এই সরল রেখাটা যদি এখানে থিটা কোণ করে তাহলে এর আনতি কত? আনতি হবে থিটা। প্রবণতা কত? প্রবণতা হবে ট্যান থিটা। প্রবণতা কত? ট্যান থিটা। সরি আনতি তো বুঝে গেলাম, এখন কি বলছিলাম? আনতি বুঝেছি, আনতি বুঝেছি, ভুল বললাম। আনতি দুটি বিন্দু থেকে নতি বের প্রবণতা বের করানোর নিয়মটা বুঝে গেলাম, আমি মাথা কাজ। সেম জিনিস ডবল বুঝে যাচ্ছে আবার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি দুটি বিন্দু থাকে, দুটি বিন্দু থাকলো তাহলে তার থেকে আমরা সরলরেখার দূরত্ব বের করানোর সূত্র শিখেছি, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, পুরোটা বের করে রুট করলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব শিখেছি। এই দুটি বিন্দু দিয়ে যে সরলরেখাটা পাবো সেই এইটার প্রবণতা আজকে এক্ষুনি বের করানো শিখবো। দুটি বিন্দু, এখানে একটা বিন্দু আছে ধরছি, এটা হচ্ছে x1, y1, আর এখানে একটা বিন্দু আছে ধরছি x2, y2। যদি এই দুটো বিন্দু থাকে তাহলে এদের একটা সংযোজক সরলরেখা থাকবে না? থাকবে না? থাকবে। আমি এটা বের করলাম এক্সট্রা করে, এটা একটা সরলরেখা থাকলো, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু। এই দুটো যে বিন্দু থাকলো, যদি দুটো বিন্দু আকার দেয়, এরই প্রবণতা যদি আমাকে বের করতে বলে তাহলে আমি কিভাবে বের করবো? একদম সহজ। আচ্ছা, এদের মধ্যকার কোণ যদি এখানে আমি থিটা ধরি, প্রবণতা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তারই ট্যানজেন্টের মান হচ্ছে প্রবণতা। তাহলে মনে করছিল থিটা কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে যদি এটা এখানে থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমি এরকম করে একটা ওয়াই অক্ষর দেখাতে পারি সোজাসুজি, এরই ডিসটেন্স বের করবো। আচ্ছা, যদি আমি এরকম করে একটা সমান্তরালে এক্স অক্ষের সমান্তরালে দাগ টানি, এরকম করে এক্স অক্ষের সমান্তরালে দাগ টানি এবং এইখানে একটা দাগ টানি এরকম করে সোজা ভাবে, তাহলে x1 y1 যদি এই বিন্দু হয় তাহলে এই মূল বিন্দু থেকে এটা দূরত্ব x1 এবং এই উপরের দূরত্ব কত হবে? y1 হবে। সেম প্রসেস, এর মূল বিন্দু থেকে এটা পুরোটা দূরত্ব x2 লিখতে পারি, কারণ এটা x2 y2 বিন্দু, x2 y2 কত থেকে এখান থেকে এটা x2 দূরত্ব গেল, এখান থেকে এটা y2 দূরত্ব গেল, তাহলে এইটা দূরত্ব হবে
y2, এটা পুরোটা দূরত্ব বলছি কিন্তু আমি, পুরোটা দূরত্ব y2 হচ্ছে। মান বের করবো বা থিটার মান, সরি ট্যান থিটার মান বের করবো, প্রবলেমটা কিন্তু এটা ট্যান থিটার মান বের করবো। আর কি আছে এখানে জানার মতো? আচ্ছা এইটা, এটা তো x অক্ষের সমান্তরাল, এই সরলরেখাটা আমি তো x অক্ষের সমান্তরাল লিখেছি, তো যদি আমি এটা সমান্তরাল এঁকে থাকি তাহলে এই সরলরেখাটা ছেদক হচ্ছে না, এটার নাম দিলাম P, এটার নাম দিলাম Q, এটার নাম দিলাম D নাম দিলাম, ঠিক আছে? এই সরলরেখাটা মানে PQD বা DQ সরলরেখাটা ছেদক বলতে পারি আমি, নাম দিয়ে দিয়ে করলে বেকার টাইম নষ্ট হবে। এটা তাহলে এটা সরলরেখা, এটা সরলরেখা, এরকম যদি আমি রাখতাম তাহলে এটা ছেদক হয়ে গেল, এখন যদি চাই এটা ছেদক হচ্ছে, তাহলে ছেদকের ক্ষেত্রে এই কোণটা যা হবে এর উপরে কোণটা সেম অনুরূপ হবে না, এই বিন্দুর উপরে কোণ থিটা, তাহলে এই সমান্তরাল সরলরেখা কোণটা সমান্তরাল, এটা সমান্তরাল, তাহলে এর উপরে কোণ এটা কত হবে? থিটা হবে, তাহলে এটা যেহেতু থিটা এটাও তাহলে থিটা হয়ে যাচ্ছে। তাহলে এই থিটার সাথে এই থিটাটাকে যদি আমি তুলনা করি, এটা হচ্ছে একটা ত্রিভুজ পেলাম, এই ট্যান থিটার মান আমি বের করছি, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বের করবো আর ভূমি বের করবো, তাহলে এটা পুরোটা x2, এখান থেকে এটা আমাদের দিয়েছে x2, তার মধ্যে এটা x1 মানে এই দুটো বাকি কত পাবো? x2 মাইনাস x1, তাহলে এটা হচ্ছে ভূমি পেলাম, ভূমিটাকে আমি বসিয়ে দিব x2 মাইনাস x1। আচ্ছা নেক্সট লম্বটাকে বের করবো, লম্ব পুরোটা y2 বলেছি, এটা y2 বিন্দু। আচ্ছা এই টুকুরা যদি y1 হয় এটা কত হবে? y1 হবে নিশ্চয়ই, এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই y1 হবে, তাহলে এটা যদি y2 হয়, এটা যদি y1 হয়, তাহলে এই টুকুরা কত হবে? এই যে জিনিসটা এটা হবে y2 মাইনাস y1 হবে, পুরোটা থেকে এটা বাদ দিলে বাকিটা পড়ে থাকছে y2 মাইনাস y1, তাহলে এটা হবে লম্ব, তাহলে y2 মাইনাস y1। tan থিটা সমান তাহলে কত বেরোলো? y2 মাইনাস y1। tan থিটা যেটা প্রবণতা সেটা, তাহলে এটা কি হবে? প্রবণতাকে আমি m আকারে প্রকাশ করতে পারি, m সমান কত হলো? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, এটা হচ্ছে প্রবণতার সূত্র। এটা হচ্ছে কি সূত্র? প্রবণতার সূত্র, সরি এটা লিখে দিই। প্রবণতা যদি দুটি বিন্দু দেওয়া থাকে, দুটি বিন্দু দেওয়া থাকলে, দেওয়া থাকলে দুটি বিন্দু দেওয়া থাকলে তার প্রবণতা m সমান হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, জাস্ট ইজি প্রবণতা, এটা তুলে নিলে ভালো। এটা হচ্ছে একটা প্রবণতা আকারে। হোয়াট নেক্সট, এরপরে কি আছে? প্রবণতা আকারে পরে আর কিছু নেই আপাতত, আর একটা আছে সামথিং এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, এইগুলো যদি থাকে তো এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, আমি এটা ঘাটছি না, এটা রাখছি, ঠিক আছে, এটা পরে কাজে লাগিয়ে দেবো হয়তো। এক্স অক্ষের সমীকরণ কি হবে? যদি এরকম একটা অ্যাক্সিস আঁকি আমি, তাহলে এক্স অক্ষের সমীকরণ কোনটা হবে? এক্স অক্ষের সমীকরণে এইটা এটা এটা, এক্স অক্ষের সমীকরণে ওয়াই এর কোনো মান আছে? ওয়াই তো উঠবে না, ওয়াই যদি উপরে চলে যায় এখানে হয়ে যায়, তাহলে এক্স অক্ষ কি থাকলে এক্স অক্ষ বেরিয়ে যাবে, আর নিচে না হলে বেরিয়ে যাবে, তাহলে ওয়াই হচ্ছে জাস্ট এক্স অক্ষে থাকবে, এক্স অক্ষতে ওয়াই মান কত? ওয়াই সমান 0 হয়, তাহলে ওয়াই সমান 0 হলে এটা কোন অক্ষের সমীকরণ? এক্স অক্ষের সমীকরণ হবে, এক্স অক্ষের সমীকরণ হবে। সেম ওয়াই অক্ষের সমীকরণ মানে কোনটা? এইটা ওয়াই অক্ষের সমীকরণ এই বরাবর, তাহলে যদি বাম দিক ডান দিক সরে যায় তাহলে এক্স অক্ষের দিকে চলে যাচ্ছে, কিন্তু বাম দিক ডান দিক তো সরতে পারবে না, বাম দিক ডান দিক করতে পারছে না মানে কত? এক্স সমান কত হবে? 0 হবে, তাহলে এক্স সমান 0 হলে ওয়াই অক্ষের সমীকরণ হবে এটা, এটা হবে কি? ওয়াই অক্ষের সমীকরণ, জাস্ট এইটুকুই আছে। আর ওয়াই সমান যদি ধ্রুবক হয়, ধরো ওয়াই সমান কে, ওয়াই সমান যদি ধ্রুবক হয় তাহলে ওয়াই মান নির্দিষ্ট 4 5 দেওয়া হবে, তাহলে সেটা একটা ওয়াই এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ হবে, আর কিছু নেই এখানে। এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0 আর এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই সমান কে, মানে বিপরীত সমান কি হয় এটা মনে রাখার বিষয়। আপাতত আমরা কি শিখলাম? m সমান x y2 মাইনাস y1, বা m সমান একটা কি ছিল? আচ্ছা m সমান কি ছিল? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ছিল না? এটা যদি চাই মাইনাস কমন নিয়ে y1 মাইনাস y2 x1 মাইনাস x2, এরকম আমি মাইনাস কমন নিয়ে নিতে পারি, মাইনাস কমন নিলে মাইনাস গুলো কেটে গেল, আর কি করতে হবে? শুধু এখানে মুছে দিলে x2 y y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, জাস্ট এইটুকু পড়ে আছে, ঠিক আছে।